आज मेरे पास बिल्डिंग है, प्रॉपर्टी है, बैंक बैलेंस है, बंगला है, गाड़ी है, क्या है तुम्हारे पास? দিওয়ার সিনেমায় বলা অমিতাভ বচ্চনের এই ডায়লগের জবাবে যখন শশী কাপুর সদর্পে বলে উঠেছিলেন মেরে পাস মা হ্যায়, তখন হাততালিতে ফেটে পড়েছিল গোটা ভারতবর্ষ। কারণ লোকে জানতো অমিতাভ বচ্চন যে সাম্রাজ্য নিয়ে গর্ব করছেন তা আসলে দাঁড়িয়ে রয়েছে অপরাধ এবং দুর্নীতির ওপর। কিন্তু শশী কাপুরের কাছে ছিল সততা, আর যুগের পর যুগ ধরে সেই সততার একটা ছোট্ট আঘাতেই চুরমার হয়ে গেছে অসৎ মানুষের পাহাড় প্রমাণ সাম্রাজ্য। এবার আপনারা নিশ্চয়ই ভাবছেন আজ হঠাৎ করেই আমি কেন সৎ অসৎ নিয়ে কথা বলা শুরু করলাম, তাই তো? আচ্ছা, আপনাদের হর্ষদ মেহতাকে মনে আছে? মনে আছে ইন্ডিয়ার জার্সিতে ঝলমল করা সুব্রত রায়ের সাহারা কোম্পানির লোগো? অন্যদিকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তথা কিংফিশার খ্যাত বিজয় মাল্যাকে তো আপনারা নিশ্চয়ই ভোলেননি। এই প্রত্যেকটা মানুষের মধ্যে মিল কোথায় জানেন? এক ঝটকায় যে উত্তরটা সবার আগে মাথায় আসবে সেটা হলো এরা প্রত্যেকেই এক একটা স্ক্যামার, যারা কোটি কোটি টাকার দুর্নীতি করেছে। কিন্তু একটু তলিয়ে ভাবলে বুঝতে পারবেন এরা আসলে গোটা ভারতবর্ষকে ঠকিয়েছে। সাধারণ ভারতীয়দের স্বপ্ন এবং ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলেছে, মানুষকে পথে বসিয়েছে। এদের জন্যই বহু মানুষ নিজেদের জীবন পর্যন্ত শেষ করে দিয়েছে। নমস্কার, আমি সুজয় নীল। এতদিন অব্দি আপনারা আমার চ্যানেলে মার্ডার মিস্ট্রি থেকে পুনর্জন্ম, টাইম ট্রাভেল থেকে মহাকাশ অভিযান সবকিছু নিয়েই নানান ভিডিও দেখেছেন। কিন্তু আমার আজকের এই ভিডিওটা হতে চলেছে ভারতবর্ষের সেই স্ক্যামারদের বিষয়ে, যারা একসঙ্গে কয়েক কোটি মানুষকে পথের ভিখিরি বানিয়ে দিয়েছিল। এরা সাধারণ মানুষের রক্ত জল করা টাকার উপর পা তুলে দাঁড়িয়ে গড়ে তুলেছিল নিজেদের হাজার হাজার কোটি টাকার সাম্রাজ্য। কিন্তু সেই সাম্রাজ্যের ভিত ছিল ভীষণই ঠুনকো, তাই কখনো সেটা ভেঙে পড়েছিল একজন সৎ সাংবাদিকের হালকা আঘাতে, আবার কখনো সেটা চুরমার হয়ে গেছিল কিছু সৎ সরকারি অফিসারের মৃদু নাড়াচাড়ায়। তাহলে চলুন আজকের এই ভিডিওতে আরো একবার মুখোশ খোলা যাক সেই চোরদের, যারা একসময় সাধারণ ভারতীয়দের স্বপ্ন, আশা, ভরসা নিয়ে নৃশংসভাবে ছিনিমিনি খেলেছিল। সাল 1954, গুজরাটের ছোট্ট গ্রাম পানেলি মতিতে জন্ম হলো হর্ষদ শান্তিলাল মেহতার। তবে হর্ষদের জন্মের পরেই তার পরিবার চলে এলো রায়পুরে। সেখানে নিজের শৈশব কাটিয়ে হর্ষদ পাড়ি দিল স্বপ্ননগরী মুম্বাই, যা তৎকালীন বোম্বে নামে পরিচিত ছিল। বোম্বে শহরে নিজের স্কুল জীবন শেষ করে হর্ষদ ভর্তি হলো লালা লাজপত রায় কলেজে বিকম নিয়ে পড়াশোনা করতে। আর ঠিক সেই সময় হর্ষদ জানতে পারলো বম্বে স্টক এক্সচেঞ্জ বা দালাল স্ট্রিটের বিষয়ে। হর্ষদের পরিবারের হোসিয়ারির ব্যবসা ছিল, কিন্তু বিকম পাশ করার পর হর্ষদ সেই পথে পা বাড়ালো না। সে বেছে নিল ইন্স্যুরেন্স কোম্পানির চাকরি। তবে বম্বে স্টক এক্সচেঞ্জের হাতছানি সে কিছুতেই এড়াতে পারলো না। তাই 80-এর দশকের শুরুতেই সে ছুটে গেল ব্রোকার প্রসন্ন প্রাণজীবন দাসের কাছে। শুরু হলো হর্ষদের স্টক মার্কেটের পথ চলা। ব্রোকারদের ক্রমাগত চিৎকার, অনবরত ফোনের ঘন্টা, মুহূর্তে লক্ষ লক্ষ টাকার লেনদেন। স্টক এক্সচেঞ্জের এমন আবহাওয়া হর্ষদের রক্তে জাগিয়ে তুলল উত্তেজনা। মাত্র 4 বছরের মধ্যে মার্কেটের নারী নক্ষত্র শিখে হর্ষদ হয়ে উঠল সাব ব্রোকার। আর তার কিছুদিন বাদেই হর্ষদ খুলে বসলো নিজের ফার্ম গ্রো মোর। ব্যাস, ওই সংস্থার জোরেই ঘুরতে শুরু করলো হর্ষদের ভাগ্য। সাল 1991, বম্বে স্টক এক্সচেঞ্জে তুমুল হট্টগোল, কারণ স্টক এক্সচেঞ্জ অফিসে সেদিন মার্কেটের বিগ বুল এসেছে। ভদ্রলোক যে শেয়ারই ছুঁয়ে দেয় তা লোহা থেকে সোনা হয়ে ওঠে। ব্রোকারদের চিৎকার, ঘাম আর উচ্চাকাঙ্ক্ষার মধ্যে দাঁড়িয়ে গোঁফে তা দিয়ে হেসে উঠলো বিগ বুল। পিছন থেকে একজন চিৎকার করে বলে উঠলো, হর্ষদ ভাও, আজ ভিডিওকন পে কিতনা লাগাও? সেই প্রশ্নে দ্য বিগ বুল মাথা ঘুরিয়ে জবাব দিল, জো হ্যায় সব লাগা দো। হ্যাঁ, এভাবেই মাত্র 1 বছরের মধ্যে এসিসি, স্টারলাইট, ভিডিওকনের মতো কোম্পানির শেয়ার বিক্রি করে সেন্সেক্সকে 1000 পয়েন্ট থেকে 4500 পয়েন্টে পৌঁছে দিয়েছিল হর্ষদ মেহতা। আর সেই কারণেই হাজার হাজার ট্যাক্সি ড্রাইভার থেকে শিক্ষক, দোকানদার থেকে কেরানি, সেই সময় সবাই বড়লোক হওয়ার স্বপ্ন দেখা শুরু করেছিল হর্ষদের হাত ধরে। হর্ষদের সমুদ্রের পার্শ্ববর্তী বাংলো, টয়োটা গাড়ি, লাল মার্সিডিজ, সেই সময় এগুলোই হয়ে উঠেছিল নতুন ভারতের প্রতীক। তারপর ভারতবর্ষের ব্যাংকিং সিস্টেমের ফাঁক ফোঁকর টের পেয়ে রেডি ফরওয়ার্ড ডিলের মাধ্যমে ব্যাংক থেকে সরাসরি সিকিউরিটির বিনিময়ে টাকা ওঠানো শুরু করলো হর্ষদ। যেহেতু সেই সময় সবকিছুই ছিল ম্যানুয়াল, তাই ব্যাংকের রসিদ জাল করে হর্ষদ 4000 কোটি টাকা তুলে নিল এসবিআই থেকে। সেই সময়কার 4000 কোটি টাকা মানে আজকের দিনে সেটা প্রায় 24,000 কোটি টাকার সমান। এই বিপুল পরিমাণ টাকা মার্কেটে পাম্প করে হর্ষদ বিভিন্ন কোম্পানির শেয়ারের দাম বাড়াতে শুরু করলো। কথায় আছে, টাকায় টাকা টেনে আনে। লোভে লোভে আরো হাজার হাজার মানুষ বিনিয়োগ করলো হর্ষদের নিয়ন্ত্রণ করা কোম্পানিগুলোতে। ফলে গোটা স্টক মার্কেট হয়ে উঠল অপরাধের আঁতুর ঘর, আর হর্ষদ হয়ে উঠল তার একচ্ছত্র মাস্তান। কিন্তু এই সবকিছুই আসলে ছিল একটা তাসের ঘরের মতো। আর সেই তাসের ঘরে সাইক্লোনের মতো আছড়ে পড়ল সৎ সাংবাদিক সুচেতা দালালের একটা রিপোর্ট।
23 এপ্রিল 1992 টাইমস অফ ইন্ডিয়া কাগজের প্রথম পাতায় প্রকাশিত হলো সেই রিপোর্ট, যার হেডলাইন হলো দ্য গ্রেট ব্যাংক স্ক্যাম। ওই রিপোর্টে সুচেতা দালাল পুঙ্খানুপুঙ্খভাবে লিখেছিলেন কিভাবে ভারতবর্ষের ব্যাংকিং সিস্টেমকে ঠকিয়ে 4,000 কোটি টাকার আর্থিক কেলেঙ্কারি করেছে হর্ষদ মেহতা। ব্যাস, ওই একটা রিপোর্টই বোমার মতো আছড়ে পড়লো সারা দেশে। যে ব্যাংকগুলো হর্ষদকে টাকা দিয়েছিল তারা বুঝতে পারলো লোনের গ্যারান্টি হিসেবে হর্ষদ যা জমা দিয়েছে তা সবটাই ভুয়ো। সেদিন যেন ধস নামলো সেন্সেক্সে। কয়েক ঘন্টার মধ্যে কোটি কোটি টাকা উবে গেল। হাজার হাজার মানুষ পথে বসলো। রাতের অন্ধকারে গ্রেফতার হলো হর্ষদ মেহতা। তার বিরুদ্ধে জমা পড়লো 72 খানা অভিযোগ। যদিও আদালতে নিজেকে বলির পাঁঠা বলে দাবি করেছিল হর্ষদ। এদিকে এই আর্থিক কেলেঙ্কারিতে নাম জড়ালো বিভিন্ন রাজনীতিবিদ, ব্যাংক কর্মকর্তা, এমনকি আরবিআই এর তৎকালীন গভর্নরেরও। বিজয়া ব্যাংকের তৎকালীন চেয়ারম্যান এই কেলেঙ্কারিতে ফাঁসার পর লজ্জায় আত্মহত্যা করতে বাধ্য হন। এরপর আদালতের প্রবল চাপ তথা সাধারণ মানুষের হাহাকার এবং অভিশাপের চাপ সহ্য করতে না পেরে 2001 সালে মাত্র 47 বছর বয়সে মৃত্যু হয় হর্ষদের। আজও অনেকে মনে করেন হর্ষদ মেহতা একজন জিনিয়াস ছিল। যদি লোভ না করেও সঠিক পথে থাকতো তাহলে আজ ভারতবর্ষের অর্থনীতির অনেকটাই নিজের দখলে রাখতে পারত হর্ষদ। আপনাদের কি মনে হয় এই বিষয়টা নিয়ে? কমেন্টে অবশ্যই জানাবেন। চলুন এবার এগিয়ে যাই অন্য এক স্ক্যামারের গল্পে। এতক্ষণ কথা বলছিলাম গুরুকে নিয়ে, এবার কথা বলবো তারই এক সুযোগ্য শিষ্যের বিষয়ে, যে গুরু হর্ষদের পথ অনুসরণ করেই ভারতবর্ষের ব্যাংকিং সিস্টেমের সঙ্গে 1,000 কোটি টাকার জালিয়াতি করেছিল। সময়টা 60-এর দশকের বম্বে। এক মধ্যবিত্ত গুজরাতি পরিবারে জন্ম হলো কেতান পারেখের। কেতানের বাবা একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট তথা পার্ট টাইম ব্রোকার। ফলে ছোটবেলা থেকেই বাবাকে দেখতে দেখতেই স্টক মার্কেট এবং শেয়ার কেনাবেচার মতো বিষয়ে আগ্রহ বাড়তে শুরু করে কেতানের। ছোটবেলা থেকেই অঙ্কে অসাধারণ দক্ষতা ছিল কেতানের, তেমনই ছিল ধারালো বুদ্ধি। যখন কেতানের বয়সী বাকি ছেলেরা ক্রিকেট বা সিনেমা নিয়ে ব্যস্ত থাকতো, তখন কেতান বিভিন্ন ফিনান্স জার্নাল এবং স্টক মার্কেটের ম্যাপ পড়তো। এইভাবেই 80-র দশকে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট পরীক্ষায় পাশ করে কেতান পা গলালো বম্বে স্টক এক্সচেঞ্জে। আর সেখানেই কেতানের সঙ্গে পরিচয় হলো হর্ষদ মেহতার। কেতানের ক্যারিজম্যাটিক পার্সোনালিটি এবং ম্যানিপুলেশন পাওয়ার ভীষণ পছন্দ হলো হর্ষদের। সে কেতানকে আমন্ত্রণ জানালো নিজের ফার্মে কাজ করার জন্য। ব্যাস, কিছুদিনের মধ্যেই কেতান হয়ে উঠল হর্ষদের সুযোগ্য শিষ্য। কিন্তু কেতান কখনোই হর্ষদের মতো প্রচার প্রিয় ছিল না। সে আদতে ছিল নেকড়ের মতো শান্ত শিকারী। তাই হর্ষদ যখন ফেঁসে গেল তখন আস্তে করে সরে গেল কেতান। আর 1999 সাল নাগাদ যখন গোটা ভারতবর্ষ জুড়ে .com বুম অর্থাৎ ইন্টারনেটের চাহিদা আকাশ ছোঁয়া হলো, ঠিক তখনই কেতান বাজারে লঞ্চ করলো নিজের K10 স্টক। এই K10 স্টকের আন্ডারে থাকলো 10টা কোম্পানি, যেগুলো হলো জি টেলিফিল্মস, HFCL, পেন্টা মিডিয়া গ্রাফিক্স, ভিজুয়াল সফট টেকনোলজিস, সত্যম কম্পিউটার, গ্লোবাল টেলিসিস্টেমস, ক্রেস্ট কমিউনিকেশনস, অ্যাফটেক ইনফোসিস, ডিএসকিউ সফটওয়্যার এবং সিলভার লাইন টেকনোলজিস। কেতান সবাইকে বোঝালো এই কোম্পানিগুলোই হতে চলেছে ভারতবর্ষের টেকনোলজির ভবিষ্যৎ। কিভাবে? সে বিভিন্ন পরিচিত মানুষদের নামে অনেকগুলো করে অ্যাকাউন্ট খুলে একই স্টক বারবার কেনাবেচা করে দাম বাড়ানো শুরু করলো। এটাকেই বলে সার্কুলার ট্রেডিং। এরপর কেতান মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে দিল এই K10 কোম্পানিগুলোই হচ্ছে সোনার ডিম পাড়া হাঁস। লোকেরা সেই লোভে লোভে স্টক কেনা আরম্ভ করলো। কিন্তু কেতান এত কোটি কোটি টাকা দিয়ে স্টকের দাম বাড়াতো কিভাবে? আসলে এক্ষেত্রে সে গুরু হর্ষদ মেহতার দেখানো পথই অবলম্বন করেছিল। সে মাধাবপুরা মার্কেন্টাইল কোঅপারেটিভ ব্যাংক থেকে 1,000 কোটি টাকা লোন নিয়ে নিজের K10 স্টকের দাম বাড়ানো শুরু করেছিল। 2001 সালের শুরুর দিকে ব্যাংক অফ ইন্ডিয়ার একজন সৎ উচ্চপদস্থ অফিসার লক্ষ্য করলেন কেতান পার্কের ট্রেডিং অ্যাকাউন্ট থেকে 137 কোটি টাকার লেনদেন হয়েছে, কিন্তু তার সাপেক্ষে গ্যারান্টি প্রায় কিছুই নেই। ব্যাংক অফ ইন্ডিয়ার ওই অফিসার সরাসরি আরবিআই এবং সেবিকে চিঠি লিখলেন। শুরু হলো অভ্যন্তরীণ তদন্ত। কিন্তু ততদিনে কেতান নিজের খেলা চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছিল। আর মার্কেটের পরিভাষায় সেই ধাপের নাম পাম্প অ্যান্ড ডাম্প স্কিম, অর্থাৎ কোটি কোটি টাকা বিনিয়োগ করে স্টকের দাম বাড়াও, সাধারণ মানুষকে সেই স্টকে বিনিয়োগ করার জন্য আকৃষ্ট করো, আর সময় বুঝে একসঙ্গে সব শেয়ার বিক্রি করে লাভের টাকা ঘরে তুলে নাও। কেতান ততদিনে সেই খেলায় সিদ্ধহস্ত হয়ে গেছিল। ধাপে ধাপে সাধারণ মানুষের সর্বশান্ত করার খেলায় কেতান যখন চূড়ান্তভাবে মেতে উঠেছে, ঠিক তখনই সেবির তদন্তে উঠে এলো মাধাবপুরা ব্যাংকের আর্থিক তছরূপের ঘটনাটা। ব্যাস, রাতারাতি ফেটে গেল ভারতবর্ষের .com বাবল। সেবি এই কেসটা তুলে দিল সিবিআই এর হাতে। 2001 সালের মার্চ মাস নাগাদ কেতানকে গ্রেপ্তার করলো সিবিআই।
ফলে রাতারাতি বাজারে ধস নামলো। K10 স্টকের আন্ডারে থাকা সমস্ত কোম্পানির দাম 90 থেকে 95% কমে গেল। সাধারণ মানুষ পথে বসলো। ওদিকে মাধাবপুরা ব্যাংকের লাইসেন্সও ক্যান্সেল করলো সেবি। ফলে ওই ব্যাংকে বিনিয়োগ করা সাধারণ মানুষও নিঃস্ব হয়ে গেল। আর এভাবেই শেষ হলো ভারতবর্ষের আর্থিক কেলেঙ্কারির আর একটা অন্ধকার অধ্যায়। সাল 1954, অন্ধ্রপ্রদেশের ভীমা ভারামে ধনী কৃষক পরিবারে জন্ম হলো রামালিঙ্গা রাজুর। ছোটবেলা থেকেই তুখোড় বুদ্ধির অধিকারী ছিল রাজু। তাই সে ওই বুদ্ধিকে চাষের জমিতে বিনিয়োগ না করে বিনিয়োগ করেছিল আকাশ ছোঁয়ার স্বপ্নে। তাই একদম অল্প বয়সেই বাড়ি ঘর ছেড়ে রাজু পাড়ি দিয়েছিল আমেরিকায়। বিদেশের মাটিতে নিজের বুদ্ধি এবং দক্ষতায় শান দিয়ে ওহিও থেকে MBA পাশ করে 1980 সাল নাগাদ দেশে ফিরে এলো রামালিঙ্গা রাজু। দেশে ফেরার পর বেশ কয়েক বছর রিয়েল এস্টেট এবং টেক্সটাইলের ব্যবসায় নিজের ভাগ্য পরীক্ষা করার পর অবশেষে 1987 সালে নিজের ভাইয়ের সঙ্গে মিলে হায়দ্রাবাদে একটা ছোট্ট অফিস খুলে বসলো রাজু। সেই অফিসের নাম সত্যম কম্পিউটার সার্ভিসেস। হ্যাঁ, আশা করি এবার আপনারা বুঝতে পেরেছেন এই অধ্যায়ে আমরা ঠিক কোন স্ক্যাম নিয়ে কথা বলতে চলেছি। হ্যাঁ, 7,000 কোটি টাকার দ্য গ্রেট সত্যম কম্পিউটার স্ক্যাম। খেয়াল করে দেখবেন, আগের অধ্যায়ে কেতন পারেখের K10 স্টকের কথা যখন বলছিলাম তখন আমি ওই 10টা কোম্পানির লিস্টে সত্যম কম্পিউটারের নামও উল্লেখ করেছিলাম। 1990 সালের শুরুতে যখন গোটা দুনিয়া জুড়ে শুরু হলো কম্পিউটার এবং ইন্টারনেটের যুগ, ঠিক তখনই পৃথিবীর বিভিন্ন বড় বড় দেশ আউটসোর্সিং এর কাজ করানো শুরু করলো। আর ভারতবর্ষে কোনো কালেই প্রতিভার অভাব ছিল না। রামালিঙ্গা রাজুর কোম্পানি সত্যম কম্পিউটার সার্ভিসেস হয়ে উঠলো গোটা দুনিয়ার টেক ইন্ডাস্ট্রির সঙ্গে ভারতবর্ষের কর্মীদের একটা যোগসূত্র। আমেরিকান ডিগ্রিধারী মিষ্টি স্বভাবের রামালিঙ্গা খুব সহজেই মিশে গেল গ্লোবাল সিইও এবং কোম্পানি লিডারদের সঙ্গে। বিদেশের একের পর এক কন্ট্রাক্ট ছিনিয়ে নিল সত্যম কম্পিউটার। ফলে কয়েকদিনের মধ্যেই ভারতবর্ষের আইটি ইন্ডাস্ট্রির পোস্টার বয় হয়ে উঠল রামালিঙ্গা রাজু। কিন্তু এবার আপনারা নিশ্চয়ই ভাবছেন, এটা তো ভালো কাজ, এখানে স্ক্যামটা কোথায়? বলছি এই পোস্টার বয় ইমেজের আড়ালেই রাজু একটা সংখ্যার মায়াজাল গড়ে তুলেছিল নিজের কোম্পানিতে। ধরুন, কোন কন্ট্রাক্ট থেকে রাজুর 1 কোটি টাকা আয় হতো, রাজু সেটাকে দেখাতো 40 কোটি। আবার কখনো আয় না হলেও ব্যালেন্স শিটে বসিয়ে দেওয়া হতো কোটি কোটি টাকার অঙ্ক। এইভাবেই 7 বছর ধরে সত্যম কম্পিউটার সার্ভিসেস এর ব্যালেন্স শিট সম্পূর্ণ জোড়াতালি দিয়ে বানালো রাজু। বড় বড় চার্টার্ড অ্যাকাউন্টেন্টরা মিলে ভুয়ো ইনভয়েস তৈরি করলো অস্তিত্বহীন ক্লায়েন্টদের নামে। ফলে খাতায় কলমে সত্যম হয়ে উঠলো কয়েক হাজার কোটি টাকার কোম্পানি। কিন্তু এবার আপনারা ভাববেন, এমন করে কি লাভ হতো রাজুর? আসলে এইভাবেই ভুয়ো মুনাফা দেখিয়ে শেয়ার মার্কেটে নিজেদের কোম্পানির দর বাড়িয়ে মার্কেটের ইনভেস্টরদের থেকে কোটি কোটি টাকার ইনভেস্টমেন্ট তুলতো রাজু। আর তারপর সেই সমস্ত ইনভেস্টমেন্ট সে বিনিয়োগ করতো নিজেদের পারিবারিক রিয়েল এস্টেট কোম্পানি মেটাসে। যতক্ষণ সত্যমকে খাতায় কলমে ধনী দেখানো যাবে ততক্ষণ বিনিয়োগকারীরা টাকা ঢালবে আর রাজু অনায়াসেই সেই সমস্ত টাকা লাগিয়ে দেবে রিয়েল এস্টেটে। মূলত এটাই ছিল রামালিঙ্গা রাজুর প্ল্যান। আর এই করতে গিয়ে নিজের তৈরি করা 7,000 কোটি টাকার আর্থিক কেলেঙ্কারির জালে নিজেই ফেঁসে গেছিল রাজু। এরপর যখন 2008 সালে সারা বিশ্বে আর্থিক মন্দা দেখা দিল, তখন সত্যম কম্পিউটারের টাকা ইনভেস্ট করা একের পর এক বিনিয়োগকারীরা টাকা ফেরত চাইতে শুরু করলো রাজুর কাছ থেকে। কিন্তু টাকা কোথায়? খাতায় কলমে কোম্পানির ভ্যালুয়েশন 7,000 কোটি টাকা হলেও ফান্ডে তো মাত্র কয়েক কোটি টাকাই পড়ে। মাসের পর মাস ইনভেস্টরদের মিথ্যে বলে লুকিয়ে থেকে কোনো মতে 2008 সালটা পার করলো রাজু। কিন্তু 2009 সালের জানুয়ারি মাসে পৌঁছে রাজু আর চাপ সহ্য করতে পারলো না। সে সত্যমের বোর্ড মেম্বারদের আসল সত্যিটা জানালো। রাতারাতি সেই খবর ফাঁস হয়ে গেল মিডিয়ায়। গোটা দেশ গর্জে উঠলো, শেয়ার বাজারে ধস নামলো, ইনভেস্টররা দেউলিয়া হয়ে গেল। আর সত্যম কম্পিউটার সার্ভিসেস এর হাজার হাজার কর্মচারীর ভবিষ্যৎ এক লহমায় নিশ্চিহ্ন হয়ে গেল। রামালিঙ্গা রাজু, ওর ভাই এবং বাদবাকি সিনিয়র এক্সিকিউটিভদের গ্রেপ্তার করলো পুলিশ। প্রাইস ওয়াটার হাউস কুপার্স বা পিডব্লিউসির মতো অডিটিং জায়ান্ট ফার্মের নাম জড়ালো ভুয়ো কাগজে সই করার জন্য। ভারত সরকারের তরফ থেকে তাদের 2 বছরের জন্য সাসপেন্ড করা হলো। 2015 সালে রামালিঙ্গা রাজুকে আদালত দোষী সাব্যস্ত করলো। কিন্তু ভারতবর্ষের অন্যান্য হোয়াইট কলার ক্রিমিনালদের মতোই রাজুও তাড়াতাড়ি ছাড়া পেয়ে গেল জেল থেকে। জাস্টিস, ওটা নিয়ে না হয় পরে একদিন কথা বলা যাবে। সালটা 1976। উত্তরপ্রদেশের গোরখপুরের বুকে এক বাঙালি ছেলের হাত ধরে শুরু হলো একটা চিট ফান্ড কোম্পানি। কোম্পানির পুঁজি 2000 টাকা। ছেলেটা জাতে বাঙালি হলেও জন্মেছিল বিহারের আরারিয়ায় 1948 সালে। রেলের লোকোমোটিভ ড্রাইভার বাবা এবং গৃহিণী মা মিলে ছেলেটার নাম রেখেছিল সুব্রত রায়। হ্যাঁ, ঠিকই ধরেছেন, 24,000 কোটি টাকার ঘাপলা করা সাহারাশ্রী সুব্রত রায়। বাবাকে অল্প বয়সে হারিয়ে অভাবের জ্বালা টের পেল সুব্রত। কোন রকমে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ডিপ্লোমা হাতে নিয়েই শুরু করলো চাকরি খোঁজা। প্রথমে কলকাতায় কিছুদিন কাজ,
তারপর উত্তরপ্রদেশে গিয়ে জয়া প্রোডাক্টস নামের এক কোম্পানির হয়ে দোকানে দোকানে চিপস চানাচুর পৌঁছে দেওয়ার কাজ। এইসব করতে করতেই সুব্রত রায় খুব কাছ থেকে দেখার সুযোগ পেল গ্রামীণ ভারতবর্ষকে। সে বুঝলো শিক্ষা থেকে দূরে থাকা গ্রামের মানুষগুলোর সঙ্গে ব্যাংকের দূর দূরান্ত অবধি কোনো সম্পর্ক নেই। ব্যাংকের লোকজন মূলত তাদের পাত্তাই দেয় না। তাহলে সেই মানুষগুলো নিজেদের সঞ্চয় কোথায় গচ্ছিত রাখবে? এই ভাবনা থেকেই 1976 সালে সুব্রত রায় খুলে বসলো একটা চিট ফান্ড কোম্পানি। আর সেই চিট ফান্ডে কারা টাকা রাখলো? রিক্সা চালক, কৃষক, পান দোকানি, দিনমজুর এবং রাজমিস্ত্রিদের মতো আর্থিক পিরামিডের একদম নিচে থাকা মানুষেরা। গ্রামে গ্রামে ঘুরে মানুষের দরজায় দরজায় কড়া নেড়ে নিজের চমকপ্রদ ব্যক্তিত্ব আর মিষ্টি কথার জাদু দিয়ে এই সমস্ত মানুষকে নিজের কাস্টমার বানিয়ে নিল সুব্রত রায়। আর তার বিনিময়ে সেই মানুষগুলোকে লোভ দেখালো কম সময়ে বেশি টাকা ফেরত পাওয়ার। 1978 সালের মধ্যেই সুব্রত রায়ের হাত ধরে তৈরি হলো সাহারা ইন্ডিয়া পরিবার। এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি সুব্রত রায়কে। 1990 সালের মধ্যেই একটা সাধারণ চিটফান্ড কোম্পানি থেকে সাহারা ইন্ডিয়া পরিণত হলো একটা বিরাট বড় রিয়েল এস্টেট, মিডিয়া, এভিয়েশন এবং হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে। 2004 সালে টাইম ম্যাগাজিনে রিপোর্ট বেরোলো ভারতীয় রেলওয়ের পরে ভারতবর্ষে যে সংস্থায় সবচেয়ে বেশি কর্মচারী কাজ করে সেটা হলো সুব্রত রায়ের সাহারা গ্রুপ। হ্যাঁ, সেই সময় সাহারা গ্রুপে প্রায় 12 লক্ষ মানুষ কাজ করত। আর তৎকালীন সময় সাহারাতে বিনিয়োগকারী মানুষের সংখ্যা ছিল 9 কোটি। অর্থাৎ সেই সময় জনসংখ্যার নিরিখে ভারতবর্ষের প্রায় 9% মানুষই ছিল সাহারায় বিনিয়োগকারী। ভাবতে পারছেন সাংঘাতিক একটা পরিসংখ্যান। 2005 সালের মধ্যে ভারতবর্ষের টেলিভিশন এবং নিউজ ইন্ডাস্ট্রিতেও পা রাখলো সুব্রত রায়ের সংস্থা। সাহারা ওয়ানের মতো হিন্দি এন্টারটেনমেন্ট চ্যানেলের পাশাপাশি এই গ্রুপের বিভিন্ন নিউজ চ্যানেল এবং নিউজ পেপারেরও আত্মপ্রকাশ ঘটলো। পাশাপাশি লন্ডন, নিউ ইয়র্ক এবং মধ্যপ্রাচ্যেও ছড়িয়ে পড়লো সাহারা গ্রুপের হোটেল বিজনেস। ইতিমধ্যেই 2000 সাল থেকে ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে চুক্তি স্বাক্ষর করে ফেলেছিল সাহারা গ্রুপ। 2013 সাল অবধি এই সাহারা গ্রুপই স্পন্সর করতো ইন্ডিয়া টিমকে। ফলে খেয়াল করে দেখবেন 2007-এর টি-20 ওয়ার্ল্ড কাপ হোক কিংবা 2011 সালের ওয়ানডে ওয়ার্ল্ড কাপ, টিম ইন্ডিয়ার সমস্ত জার্সিতে জলজল করছে সাহারা গ্রুপের নাম। এছাড়াও ভারতবর্ষের হকি টিমকে সাহায্য করা থেকে আইপিএল এ পুনে ওয়ারিয়ার্স টিম কেনা কিংবা ফর্মুলা 1 রেসে ফোর্স ইন্ডিয়া টিমের 42.5% স্টেক অ্যাকোয়ার করা। সুব্রত রায় তথা সাহারা গ্রুপ বরাবরই ভারতবর্ষের স্পোর্টস এর প্রতি নিজেদের ইন্টারেস্ট দেখিয়েছিল। এছাড়াও সাহারা গ্রুপ সরকার ও ওয়ান্টেড এর মতো বলিউড সিনেমাও প্রডিউস করেছিল। বলিউডের কথা বলতে গিয়ে মনে পড়লো সুব্রত রায়ের 2 ছেলে সুশান্ত এবং সীমান্তর বিয়ের কথা। নিজের 2 ছেলেকে 550 কোটি টাকা খরচ করে বিয়ে দিয়েছিল সুব্রত রায়। আর সেই বিয়েতে গোটা বলিউড আমন্ত্রিত ছিল। ভারতবর্ষের বিভিন্ন নেতা মন্ত্রীরা তো বটেই, এমনকি সুব্রত রায়ের 2 ছেলের বিয়ে অ্যাটেন্ড করতে লন্ডন থেকে উড়ে এসেছিলেন তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারও। তাহলে বুঝতেই পারছেন ঠিক কতটা ক্ষমতাবান ছিল সুব্রত রায়। কিন্তু ক্ষমতার এই বিরাট সাম্রাজ্যের ভিতটা আদতে ভীষণ নড়বড়ে ছিল। আর 2008 সাল থেকে সেই ভিতেই আঘাত আনতে শুরু করে সেবির কিছু অফিসার। তারা তদন্ত করে জানতে পারেন সাহারা ইন্ডিয়া রিয়েল এস্টেট ও সাহারা হাউজিং ইনভেস্টমেন্ট নামের দুটো কোম্পানি বিনিয়োগকারীদের থেকে যেভাবে টাকা নিচ্ছে তাতে কোনো নিয়ম কানুন মানা হচ্ছে না। ততদিনে খাতায় কলমে 3 কোটি ইনভেস্টরের কাছ থেকে প্রায় 24,000 কোটি টাকা অস্বচ্ছ পদ্ধতিতে তুলে ফেলেছে সাহারা গ্রুপ। সেবি তখন সুব্রত রায়কে আদেশ দিল এই সমস্ত ইনভেস্টরদের 15% ইন্টারেস্ট সমেত টাকা ফেরত দেওয়ার জন্য। সুব্রত রায় দাবি করলো বহু ইনভেস্টর ইতিমধ্যেই টাকা ফেরত পেয়ে গেছে। পাশাপাশি সে নিজের সমাজবাদী পার্টির কানেকশনকে কাজে লাগিয়ে গোটা বিষয়টাকে ধামাচাপা দেওয়ারও চেষ্টা করলো, কিন্তু শেষ রক্ষা হলো না। সেবির সঙ্গে সুব্রত রায়ের এই আইনি লড়াই পৌঁছলো সুপ্রিম কোর্টের দরজায়। কিন্তু সুপ্রিম কোর্টও জালিয়াতির সমস্ত তথ্য প্রমাণ দেখে সুব্রত রায়ের সাহারা গ্রুপকে নির্দেশ দিল ইনভেস্টরদের 24,000 কোটি টাকার ইন্টারেস্ট সহ মোট 40,000 কোটি টাকা ফেরত দেওয়ার। এই আইনি লড়াই চূড়ান্ত পর্যায়ে পৌঁছলো যখন 2014 সালের 26শে ফেব্রুয়ারি নিজের মায়ের অসুস্থতার কারণ দেখিয়ে কোর্টে অনুপস্থিত থাকলো সুব্রত রায়। 28শে ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের তরফ থেকে একটা নন বেইলেবল ওয়ারেন্ট ইস্যু করা হলো। সুব্রত রায় লখনৌতে সারেন্ডার করলো। তাকে মার্চের 4 তারিখে নিয়ে যাওয়া হলো তিহার জেলের 4 নম্বর ওয়ার্ডে। ব্যাস, এরপরই সাহারা ইন্ডিয়া পরিবার তাসের ঘরের মতো ভেঙে পড়লো। সুব্রত রায়ের 270 একর জমির উপর তৈরি আম্বি ভ্যালি থেকে নিউ ইয়র্ক প্লাজার মতো বিদেশের মাটিতে গড়ে তোলা হোটেল সবকিছু নিলামে তোলা হলো। তা সত্ত্বেও সেবি ইনভেস্টরদের মাত্র 4,600 কোটি টাকায় ফেরত দিতে পারলো। 2016 সালে মায়ের মৃত্যুর পর অন্তিম সংস্কারে যোগদান করার জন্য একবার প্যারোলে ছাড়া হয়েছিল সুব্রত রায়কে। তারপর 2023 সালে হঠাৎই একদিন খবর এলো সুব্রত রায়ের মারা যাওয়ার কথা। হ্যাঁ,
ক্যান্সার, হাইপারটেনশন এবং ডায়াবেটিসের সঙ্গে লড়তে থাকা সুব্রত রায় 2023 সালের 14 নভেম্বর কার্ডিও রেসপিরেটরি অ্যারেস্টের ধাক্কাটা সামলাতে পারেনি। সুব্রত রায়ের মৃত্যুর পর অমিতাভ বচ্চন থেকে অনুপম খের, পিভি সিন্ধু থেকে যুবরাজ সিং সবাই সুব্রত রায়কে শ্রদ্ধা জানিয়েছিলেন। কিন্তু যে লক্ষ লক্ষ খেটে খাওয়া অভাবী মধ্যবিত্ত মানুষ সুব্রত রায়ের জন্য পথের ভিখিরিতে পরিণত হয়েছিল, তারা কি আজও পেরেছে সুব্রত রায়কে ক্ষমা করতে? নেটফ্লিক্সে একটা সিরিজ আছে, ব্যাড বয় বিলিয়নিয়ার্স ইন্ডিয়া, পারলে ওই সিরিজটা দেখবেন, তাহলেই বুঝতে পারবেন একা সুব্রত রায় ঠিক কত মানুষকে নিঃস্ব করে দিয়েছিল। সাল 1955, শহর কলকাতা। স্বাধীনতার পরবর্তী সময়ে মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়ের হাত ধরে নবজাগরণের জোয়ার বইছে কলকাতা তথা বাংলায়। ঠিক সেই সময় কলকাতার এক রাজকীয় ব্যবসায়ী পরিবারে জন্ম হলো বিজয় ভিট্টাল মালিয়ার। বিজয়ের বাবা ভিট্টাল মালিয়া ছিলেন ইউনাইটেড ব্রিভারিজ বা ইউবি গ্রুপ নামক ভারতবর্ষের সবচেয়ে বড় বিয়ার কোম্পানির মালিক। কিংফিশার বিয়ারের উপর দাঁড়িয়ে থাকা এই বিরাট অ্যালকোহলের সাম্রাজ্যে বিজয় মালিয়ার শৈশব কেটেছিল এক অঘোষিত রাজপুত্রের মতো। ড্রাইভার থেকে ভৃত্য, দর্জি থেকে মালি, সবাই সবসময় তটস্থ থাকতো ছোট রাজকুমারের খাতির দাড়িতে। বিজয়ের পড়াশোনা কলকাতার লা মার্টিনিয়ার স্কুলেও বিজয় ছিল আকর্ষণের কেন্দ্রবিন্দু। দারুণ সব গ্যাজেট, দ্রুতগামী গাড়ির প্রতি আকর্ষণ, কাঁচা টাকার ফোয়ারা। বিজয় মানেই দেদার ফুর্তি আমোদ আর এক স্বর্গীয় দুনিয়ায় বিচরণ। তাই বিজয়ের বন্ধু হতে পারাটাও এক আলাদা কম্পিটিশন ছিল সেই সময়। তবে এই দেদার ফুর্তি আমাদের জীবন কাটিয়েও বিজয় কিন্তু বকে যায়নি। লামার্সের পাঠ চুকিয়ে বিজয় ভর্তি হয় কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজে। সেখান থেকে বিকম অনার্সের ডিগ্রি নিয়ে সে সোজা পাড়ি দেয় আমেরিকার স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে। সেখানে পড়তে পড়তে বিজয় প্রথমবার অনুভব করে শুধু বিয়ারে আটকে থাকলে চলবে না, ব্যবসা ছড়াতে হবে, বাড়াতে হবে। সাল 1983, বিজয় যখন মাত্র 28 বছর বয়স, ঠিক তখনই মারা যান ভিট্টাল মালিয়া। ফলে খুব স্বাভাবিকভাবেই রাজার পর রাজপুত্রই বসে সাম্রাজ্যের সিংহাসনে। কোম্পানির চেয়ারম্যান পদে বসেই বিজয় নিজের পূর্ববর্তী ভাবনাকে ইমপ্লিমেন্ট করলো। সে কিংফিশারকে গড়ে তুললো একটা লাইফস্টাইল ব্র্যান্ড হিসেবে। এরপর বিজয় একের পর এক কিছু সাহসী ব্যবসায়িক সিদ্ধান্তের মাধ্যমে ইউবি গ্রুপকে ছড়িয়ে দেয় স্পিরিটস, কেমিক্যাল ও রিয়েল এস্টেটের মতো নানান খাতে। তার পরবর্তীতে 2005 সালে বিজয় যখন শ ওয়ালেস গ্রুপ অধিগ্রহণ করে, তখন ইউবি গ্রুপ পরিণত হয় বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অ্যালকোহল প্রস্তুতকারী সংস্থায়। আর সেই সময় মিডিয়ার দৌলতে বিজয় হয়ে ওঠে কিং অফ গুড টাইমস। 2005 সালটা বিজয়ের কাছে যেন সোনায় মোড়ানো একটা বছর ছিল। ওই বছরই বিজয়ের ছেলে সিদ্ধার্থ মালিয়া 18 বছরে পা রাখে। নিজের ছেলেকে জন্মদিনের উপহার দিতে বিজয় চালু করে কিংফিশার এয়ারলাইন্স, যা হয়ে ওঠে তৎকালীন ভারতবর্ষের আকাশ বিলাসের নতুন সংজ্ঞা। চওড়া সিট, প্রিমিয়াম খাবার আর ওয়ার্ল্ড ক্লাস হসপিটালিটির মাধ্যমে বিজয় বিমানযাত্রাকে রূপান্তরিত করে ফেলে একটা 5 স্টার অভিজ্ঞতায়। 2009 সালের মধ্যে কিংফিশার এয়ারলাইন্স ভারতবর্ষের এভিয়েশন মার্কেটের 22.9% শেয়ার দখল করে নেয়। হ্যাঁ, মাত্র 4 বছরেই প্রায় 23% বাজার দখল। একটা নতুন এয়ারলাইন্স কোম্পানির কাছে এটা নিঃসন্দেহে একটা স্বপ্নের উড়ান। বিজয়ের এই স্বপ্নের উত্থানের সঙ্গী হয়ে ওঠে আরো একটা ব্যবসায়িক শাখা, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, ভারতবর্ষের সবচেয়ে বড় ক্রিকেটিং ইভেন্ট। 2007 সালে সমস্ত চুক্তিতে সইসাবুত করে 2008 সালে আইপিএল এর ফার্স্ট এডিশনে বিজয় লঞ্চ করে নিজের আইপিএল টিম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। তারকা বহুল ক্রিকেট টিম, রাত ভোর পার্টি, বলিউড কানেকশন। বিজয় তখন যেন বিজনেস দুনিয়ার একজন ফ্ল্যামবয়েন্ট সুপারস্টার। বিজয় আর মহিলা কানেকশন, সেটাও ছিল সমান্তরাল ভাবে। 2003 সালে বিজয় শুরু করেছিল কিংফিশার ক্যালেন্ডার। সেখানে দুনিয়ার বিভিন্ন প্রান্তের মডেল, ফ্যাশনিস্টা, ফটোগ্রাফারদের মিলিয়ে একটা আলাদাই দুনিয়ার সৃষ্টি হয়। দীপিকা পাড়ুকোন থেকে ক্যাটরিনা কাইফ সহ বলিউডের তাবড় নায়িকারা সেই সময় বিজয়ের কোম্পানির সঙ্গে যুক্ত ছিল। জানলে চমকে যাবেন, ফর্মুলা 1 রেসে ফোর্স ইন্ডিয়া নামে একটা টিমও নামিয়েছিল বিজয়। মোনাকো থেকে সিলভার স্টোন ফর্মুলা 1 এর ট্র্যাকে ভারতের পতাকা উড়েছিল বিজয়ের এই ফোর্স ইন্ডিয়া টিমের সৌজন্যে। তাহলে যে মানুষটা একটা আইপিএল টিম, এয়ারলাইন্স, ফর্মুলা 1 টিম, বিয়ার ইন্ডাস্ট্রিজ, পার্সোনাল আইল্যান্ড, ইয়াট, ম্যানশন, এই সব কিছুর মালিক ছিল, তাকে সবাই চোর বলে কেন? এবার সেটাই বলার পালা। সাল 2007, এয়ার ডেকা নামের একটা এয়ারলাইন্স কোম্পানিকে অধিগ্রহণ করে বিজয় মালিয়া। আর এটাই হয়ে দাঁড়ায় বিজয়ের জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত। বিজয় ভেবেছিল সে এই কম খরচের এয়ারলাইন্সকেও কিংফিশারের মতো বিলাসিতায় মুড়ে ফেলবে, কিন্তু সেটা করতে গিয়ে সাধারণ মানুষ মুখ ফেরালো এয়ার ডেকানের থেকে। ফলে লাভের বদলে বাড়তে শুরু করলো ঋণ। তবুও বিজয় হাল ছাড়লো না, বাজার থেকে ঋণ নিয়ে সে টানতে লাগলো এয়ার ডেকানকে। কিন্তু 2012 সালে পৌঁছে এয়ার ডেকানের ক্ষতির পরিমাণ দাঁড়ালো $1.35 বিলিয়ন। ঠিক সেই সময় বিজয়ের কর্মীরা 15 মাস মাইনে না পাওয়ার কারণে পথে নামলো।
আর এই খবরে ব্যাংকগুলো বিজয়কে চেপে ধরলো 9,000 কোটি টাকার ঋণ আদায়ের জন্য। আর মাল্যার সাম্রাজ্যের কফিনের শেষ পেরেকটা ঠুকলো একটা 264 পাতার রিপোর্ট, যে রিপোর্টে ফাঁস হলো কিভাবে বিভিন্ন অফশোর অ্যাকাউন্টের মাধ্যমে বিজয় নিজের ও নিজের পরিবারের সদস্যদের নামে $1.2 বিলিয়ন বিদেশে স্থানান্তরিত করে ফেলেছে। আর ঠিক এই অপরাধের জন্যই বিজয়কে পাকড়াও করবে বলে সিবিআই এবং ইডি যখন তদন্তের জাল প্রায় গুটিয়ে এনেছে, ঠিক তখনই 2016 সালের 2রা মার্চ বিজয় নিজের ডিপ্লোম্যাটিক পাসপোর্ট ব্যবহার করে লন্ডনে পালালো। কারণ বিজয় ছিল রাজ্যসভার ফর্মার এমপি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, রাজনীতিতেও নাম লিখিয়েছিল বিজয়। এরপর 2017 সালে আদালতের আদেশ অমান্য করে $40 মিলিয়ন নিজের সন্তানের অ্যাকাউন্টে পাঠানোর জন্য আদালত অবমাননার দায়ে বিজয়কে দোষী সাব্যস্ত করা হয়। 2019 সালে ভারত সরকারের তরফ থেকে বিজয়কে ফিউজিটিভ ইকোনমিক অফেন্ডার হিসেবে ঘোষণা করা হয়। 2022 সালে ভারতবর্ষের সুপ্রিম কোর্ট বিজয়ের জন্য 4 মাসের কারাদণ্ড ঘোষণা করে এবং বিজয়কে আদেশ দেয় সেই $40 মিলিয়ন সুদসহ ফেরত দেওয়ার জন্য। তবে ভারতীয় সরকারি সংস্থাগুলো ইতিমধ্যেই বিজয়ের $1.7 বিলিয়ন সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। কিন্তু বিজয় মাল্যা সব জায়গায় দাবি করে বেড়ায় ব্যাংক নাকি তার ঋণের পরিমাণের চেয়েও ঢের বেশি, প্রায় $2 বিলিয়ন কাছাকাছি সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। তবে বিজয় মাল্যার গল্প এখানেই থেমে যায় না। 2017 সালে লন্ডনে গ্রেপ্তার হলেও জামিনে ছাড়া পেয়ে আজ বিজয় বসবাস করছে 11.5 মিলিয়ন পাউন্ড মূল্যের হর্টফোর্ডশায়ারের প্রাসাদে। হ্যাঁ, আজও আইনের নানা ফাঁক ফোকর দিয়ে পালিয়ে বেঁচে দিব্যি বিলাসবহুল জীবন কাটাচ্ছে বিজয় মাল্যা। চলতি বছরে রাজ সোমানির একটি পডকাস্টে এসে বিজয় ভিকটিম কার্ড প্লে করে। সে বলে, আমি চোর নই, আমি পরিস্থিতির শিকার। পাশাপাশি ওই পডকাস্টের মাধ্যমে বিজয় কিংফিশার কর্মীদের কাছেও ক্ষমা চায়। কিন্তু ভারতবর্ষের মানুষ জানে বিজয় আদতে কি জিনিস। আর যারা সব থেকে বেশি এই বিষয়টা সম্পর্কে ওয়াকিবহাল তারা হলেন কিংফিশারের সেই সর্বশান্ত হওয়া কর্মীরা। আজও বাজারে কান পাতলে শোনা যায় সেই সব কর্মীদের অভিশাপ, দুঃখ এবং যন্ত্রণার কথা। তাই বিজয় মাল্যা আজও তাদের কাছে দ্য কিং অফ ব্যাড টাইমস। আপনারা যদি ভেবে থাকেন ইন্ডিয়ার সবচেয়ে বড় আর্থিক দুর্নীতির মূল পান্ডা শুধুমাত্র এই 5 জনই, তাহলে ভুল ভাবছেন। এই লিস্টে এখনো নীরব মোদী, ললিত মোদী, আব্দুল করিম তেলগি, যতীন মেহতা, চেতন ও নীতিশ সন্দেশরা এবং বাংলার সব থেকে বড় স্ক্যামার সুদীপ্ত সেনও রয়েছে। তাই আমার আজকের এই ভিডিওটা ছিল পার্ট 1। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে কমেন্টে অবশ্যই পার্ট 2 চাই লিখে কমেন্ট করতে পারেন। আপনাদের করা ওই কমেন্টগুলোই আমাকে সাহস যোগাবে ভারতবাসীদের রক্ত জল করা টাকা নিয়ে ছিনিমিনি খেলা ওই জালিয়াতদের কীর্তিগুলোকে আরো একবার আপনাদের সামনে তুলে ধরতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই কম সময়ে বেশি রিটার্নের লোভে নিজের সমস্ত সঞ্চয় কারো হাতে তুলে দেওয়ার আগে 10 বার ভাববেন। আমার কাজ আপনাকে সাবধান করা, বাকিটা আপনারা যথেষ্ট বুদ্ধিমান। আশা করি সবটা বুঝে শুনেই করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। নমস্কার।